শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 19 জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি জয়ী হতে চাইছে। এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, ভোট চুরির মাধ্যমে বিজেপি ক্ষমতা ধরে রাখতে চাইছে। বিধানসভা নির্বাচন গনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের মধ্যে তরজার লড়াই তুঙ্গে উঠেছে। দেশে অবৈধ অনলাইন গ্যাম্বলিং এবং বেটিং খেলার দৌরাত্ম্য রুখতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি নির্দেশে 242টি অবৈধ বেটিং ও জুয়ার ওয়েবসাইট ব্লক করা হয়েছে। এই সর্বশেষ পদক্ষেপের ফলে দেশে মোট বন্ধ করে দেওয়া এই ধরনের বেটিং সাইটের সংখ্যা 7,800 ছাড়িয়ে গেল। গত বছর অর্থাৎ 2025 সালের আগস্টে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট পাশ হওয়ার পর থেকেই এই কঠোর নজরদারি শুরু হয়েছে। এই আইনে ভারতে যে কোনো ধরনের অনলাইন মানি গেমিং টাকা দিয়ে খেলা জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের চতুর্থ শ্রীভূমি জেলা সম্মেলন বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই রক্ত পতাকা উত্তোলন করেন ইউনিয়নের জেলা সভাপতি পার্থসারথী হাজরা। শহীদ বেদিতে মাল্যদান করেন ইউনিয়নের রাজ্য সহসভাপতি। এতে জেলার বিভিন্ন স্থান থেকে 2 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। পার্থসারথী হাজরা সহ অন্যান্যরা ভাষণ করেন। স্বাগত ভাষণে রাজ্য সহসভাপতি হিতেশ দাস বলেন, মধ্যাহ্নভোজন কর্মীরা দেশের সবচেয়ে গরিব শ্রেণীর মহিলা, যারা সামাজিকভাবে অবহেলিত। তারা মাত্র 1,000 টাকার বিনিময়ে মাসিক 1,500 টাকা ভাতা পান। রন্ধন কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর ফলে মাত্র 500 টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। এই স্বল্প মজুরিও নিয়মিত দেওয়া হয় না। সম্প্রতি শ্রম আইন পরিবর্তন করে 4টি শ্রম কোড কার্যকর করেছে সরকার। এই আইন প্রত্যাবর্তনের ফলে কাজের মধ্যাহ্নভোজনের কর্মীরা এই ধর্মঘটে সামিল হবেন আগামী 12 ফেব্রুয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই দাবি করেছেন, দেশে গণবিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে অন্তত 1,000 মানুষের, কিন্তু বাস্তব সংখ্যাটি 16,000-এরও অধিক বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। সেই রিপোর্টে বর্ণনা করা হয়েছে খামেনেইয়ের ভয়ঙ্কর দমননীতির কথাও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমস সম্প্রতি এই কথা বলেছে ইরানের বহু চিকিৎসকের সঙ্গে। এরপরই তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ইরানে মৃতের সংখ্যা অন্তত 16,500, আহত হয়েছেন প্রায় 3,30,000 মানুষ। 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্যে এসে গেল বড় নির্দেশিকা। এবার রাজপথে গাড়ি নিয়ে বের হওয়ার আগে সাবধান। মদ্যপান করে গাড়ি চালালে সাবধান। সিট বেল্ট না লাগালে সাবধান। হেলমেট পরিধান না করলে ওইসব চালকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সেই সাথে আরও কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। লাইসেন্সবিহীন কোনো চালক গাড়ি চালালে তাকে করা হবে 5,000 টাকার জরিমানা। সেই সাথে কোনো নাবালক যদি গাড়ি চালায় তাহলে তার বিরুদ্ধে করা হবে 25,000 টাকা জরিমানা এবং জেলেরও বিধান দেওয়া হয়েছে। তাই আগামী 26 জানুয়ারির পূর্বে রাজপথে গাড়ি নিয়ে বের হওয়ার আগে সবাই সাবধান। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে টিকিট কেন্দ্রিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই নিজেদের প্রার্থিত্বের দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন। করিমগঞ্জ জেলার উত্তর ও দক্ষিণ 2 গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের শিবিরে একাধিক দাবিদারের উপস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা এবং জল্পনা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার লক্ষ্যে গৌহাটি প্রদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা সম্পাদক আশিস নাগ। একই দিনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস টিকিট প্রত্যাশী হিসাবে আবেদনপত্র দাখিল করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত বাস্তুকার রফিক আহমদ চৌধুরী। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত সহ রাজধানী দিল্লি।
রবিবার দিল্লির আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে এমনই পূর্বাভাস দিয়েছিল মৌসুম ভবন। এর জেরে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া। আর এমনই হয়। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশেষ ফগ কেয়ার উদ্যোগ চালু করেছে। কুয়াশার কারণে যেসব ফ্লাইট বাতিল অথবা দেরিতে চলে সেই যাত্রীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারেন। এমনকি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিলেও কোনো পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। জাতীয় সড়কে আর নগদে লেনদেন নয়। আগামী 1 এপ্রিল থেকে টোল ট্যাক্সে ফাস্ট্যাগ এবং ইউপিআই বাধ্যতামূলক। বড় সিদ্ধান্ত কেন্দ্রের। অর্থাৎ এবার থেকে পকেটে টাকা থাকলেও তা গ্রহণযোগ্য হবে না। সড়কপথে ভ্রমণের সময় ফাস্ট্যাগ অথবা ইউপিআইয়ের ব্যবস্থা সঙ্গে রাখতে হবে। দেশের মহাসড়কের ভ্রমণকে সম্পূর্ণ ডিজিটাল করার জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 1 এপ্রিল থেকে সমস্ত জাতীয় মহাসড়কের টোল প্লাজায় নগদ অর্থ প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। কেবল ফাস্ট্যাগ এবং ইউপিআইয়ের মাধ্যমে টোল পেমেন্ট করতে হবে। এতে ভ্রমণ সহজ হবে এবং সময়, জ্বালানি এবং অর্থ সাশ্রয় হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের সচিব বি উমাশঙ্কর জানিয়েছেন যে ভারত দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে। রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল শিলচর কালাইন রোড এলাকা। হিয়ারাপার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি মারুতি আর্টিগা গাড়ি এবং একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় 3 জন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দেব। তিনি দলবল সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। উন্মত্ত জনতাকে শিক্ষা দিতে কঠোর দমন নীতি। অগ্নিগর্ভ ইরানে মন্ত্রের মতো কাজ করেছে সেই ওষুধ। ফলে মাত্র 3 সপ্তাহেই বিক্ষোভকারীদের একরকম ঠান্ডা গড়ে ঢুকিয়ে দিলেন তেহরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। সূত্রের খবর, জনরোষ থামাতে হিজবুল্লাহ এবং শিয়া সশস্ত্র বিদ্রোহীদের মাঠে নামান তিনি। আন্দোলন বন্ধ করানোর নামে সাবেক পারস্য দেশের মাটি রক্তে ভিজিয়ে দিতে হাত কাঁপেনি তাদের, যা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন। পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে গণবিক্ষোভ তীব্র হতেই একাধিক ইরানি নিরাপত্তা বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেন খামেনেই। কিন্তু তাদেরই একাংশ এই কাজে অস্বীকৃত হলে প্রমাদ গণেন তেহরানের ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা। এ ব্যাপারে জোর করলে পরিস্থিতি যে হিতে বিপরীত হতে পারে তা বুঝতে দেরি হয়নি তার। ফলে কিছুটা বাধ্য হয়েই আরবিভাষী শিয়া গোষ্ঠীগুলিকে তলব করেন খামেনেই। কঠোর দমন নীতিতে দ্রুত জনরোষ নিয়ন্ত্রণে আনতে বলা হয় তাদের। খামেনেইয়ের আদেশ মিলতেই চটপট কাজে লেগে পড়ে ওই সমস্ত শিয়া গোষ্ঠী। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে প্রথমে আন্দোলনের শীর্ষ নেতৃত্বকে চিহ্নিত করে তারা। এরপর এক এক করে নির্মমভাবে নিকেশ করা হয় তাদের। পাশাপাশি উন্মত্ত জনতার উপর নির্বিচারে গুলি চালাতেও দ্বিধা করেননি তারা। পশ্চিমী সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, প্রাথমিকভাবে 800 থেকে 850 জন নির্দয় কুখ্যাত যোদ্ধাকে এই গণহত্যার দায়িত্ব দেন তেহরানের শিয়া ধর্মগুরু। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 5000।